নমস্কার। 2018 সালের 31 জুলাই রাজ্য সরকারের একটি নোটিফিকেশন জারি হয়েছিল এবং সেই নোটিফিকেশন অনুসারে যারা অনিয়মিত কর্মচারী তাদেরকে নিয়মিতকরণ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ পরবর্তী সময় সরকার চিন্তাভাবনা করে বিষয়টিতে এগুনোর কথা সেদিন জানানো হয়েছিল। কখনো কখনো সরকারি আমলারা সরাসরি যারা অনিয়মিত কর্মচারী তাদের সঙ্গে কথা দিয়েছেন যে সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে। আবার একটা অংশের আধিকারিক আছেন বিষয়টি নিয়ে মতামত দিয়েছিলেন। এতটুকু সব কিছু ঠিকঠাক থাকলে গত প্রায় 6 বছরে রাজ্য সরকারের তরফে আর কোনো নোটিফিকেশান বের হয়নি, কিন্তু সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের তরফে একটি নোটিফিকেশান জারি করে বিভিন্ন হাসপাতাল এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যারা অনিয়মিত কর্মচারী তাদের জন্য কোনো ভাবনা চিন্তা সরকারের নেই, নিয়মিতকরণে কোনো ভাবনা চিন্তা সরকারের নেই এবং এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সরকার এই সময় নিতে পারবে না। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে? হ্যাঁ বলুন। এই যে গ্রুপে দিস না এই নাম্বারে ফোন করতে। এবং আমরা যারা প্রতিদিন যারা বিভিন্ন জায়গায় কথাগুলো বলি, বিভিন্ন জায়গায় যারা আমাদের মতন করে বিষয়গুলো জানার চেষ্টা করি, সেদিক থেকে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণে দাবি করছেন। 24 ঘন্টা আগে আগরতলা একটি কর্মসূচি সংগঠিত করেন, তারা রাজপথে মিছিল কর্মসূচি সংগঠিত করেছেন এবং সেই কর্মসূচি থেকে তারা জানিয়ে দিয়েছেন যদি সরকার তাদের নিয়মিতকরণের কোনো সিদ্ধান্ত 1 মাসের মধ্যে না নেয় তাহলে তারা কর্মবিরতি করবেন, গণ অবস্থান সংগঠিত করবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং এই সময়ের মধ্যে শুধু স্বাস্থ্য দপ্তর নয়, বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীরা যারা তাদের চাকরির মেয়াদ কারো 10 বছর, কারো 12 বছর, কারো 14 বছর পার করেছেন এবং বেশ কয়েকটি দপ্তরের অনিয়মিত কর্মচারীরা আছেন যারা বিভিন্ন সময় নিয়মিতকরণের দাবি করলেও তারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং যেহেতু অনিয়মিত তারা এবং সে অবসর গ্রহণের পর সরকারের যে সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা, পেনশন থেকে যে কয়েকটি সুযোগ সুবিধা দেওয়ার কথা সরকারের তরফে, সেগুলো তারা পাচ্ছেন না। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, আপনি লাইভে আছেন, আপনার কথা বলুন। এবং প্রত্যেকে জানেন 2018 সালের আগে 2017 সালে আগরতলা এজিএমসিতে এই অনিয়মিত কর্মচারীরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছিলেন। তারা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছিলেন মানে সেখানে কর্মবিরতি তাদের শুরু হয়েছিল। সেই সময়ের বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধর সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব সরাসরি সেই আন্দোলনে গিয়ে আন্দোলনকারীদের কথা দিয়েছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে নিয়মিত করা হবে এবং বিজেপিকে ক্ষমতা আনার জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছিল। এবং স্বাস্থ্য দপ্তরের যারা অনিয়মিত কর্মচারী তারা সেদিন সরাসরি সেই বক্তব্য রেকর্ড করে রেখেছেন। এখনও তারা সেই বক্তব্য বারবার সংশ্লিষ্ট মাধ্যমকে শোনানোর চেষ্টা করেন, যদিও কোনো সংশ্লিষ্ট মাধ্যমের থেকে কোনো প্রতিনিধি সেই আন্দোলনকারী 2017 সালের অনিয়মিত কর্মচারীদের মুখোমুখি হচ্ছেন না। এবং আপনারা প্রত্যেকে জানেন রাজ্যে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব এবং আপনারা এও জানেন যে তিনিও একটা সময় স্বাস্থ্য দপ্তরে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী থাকার সময়ও তিনি এই অনিয়মিত কর্মচারীদের, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের, কোনো চিন্তা ভাবনা করেননি। কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ কিংবা নোটিফিকেশন জারি হয়েছিল বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? এবং এই স্বাস্থ্য দপ্তরে যারা অনিয়মিত কর্মচারী আছেন তারা বিভিন্ন সময় শুধু ডেপুটেশন দিয়েছেন, কথা বলেছেন তা নয়, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছেও গেছেন। অভিযোগ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তাদের জন্য কোনো সিদ্ধান্ত স্পষ্ট করে জানাননি এবং আপনারা প্রত্যেকে জানেন যখন করোনা পরিস্থিতিতেও তারা কাজ করছিলেন তারপর তারা সরকারের প্রতি এক প্রকার ভরসা হারিয়ে তারা ত্রিপুরা উচ্চ আদালতে দ্বারস্থ হন
এবং সম্প্রতি সেই উচ্চ আদালতের রায়ের কপি নিয়ে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে যান। তারপরেই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন করে সেই নোটিফিকেশন বেরিয়েছিল। তার আগে পর্যন্ত তারা প্রত্যেকে বিশ্বাস করতেন যে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি পরিচালিত রাজ্য সরকার তাদের জন্য ভাববেন, কারণ বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতিনামা দিয়েছিলেন অর্থাৎ ভীষণ ডকুমেন্টস প্রকাশ করেছিলেন, তাতে তারা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম কয়েকটি বিষয়ের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতিও ছিল। নমস্কার, কে বলছেন? চরিরাম থেকে বলছি। হ্যাঁ বলুন। আমরা তাদের যে অনিয়মিত কর্মচারীর আন্দোলন, যারা আমরা 100% সমর্থন করি। তার কারণ আমরা দেখছিলাম 2017-তে বিজেপি প্রদেশ সভাপতি এবং প্রভারী সুনীল দেওধর তাদের আন্দোলনে গেছিল, যা কইছিল আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সমস্ত দপ্তরের যে অনিয়মিত কর্মচারী তারা সবাইকে নিয়মিত করা হবে, অনিয়মিত কোনো কর্মচারী থাকবে না, ফিস কোনো নাম থাকবে না, ফিসতে কোনো চাকরি দেওয়া হবে না, যা চাকরি দেওয়া হবে সমস্ত কিছু রেগুলারতে দেওয়া হবে। কিন্তু দেখা গেল 2018-তে ক্ষমতা হওয়ার পর একজন কর্মচারী অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয় না, আর যা চাকরি দিতে সমস্ত চাকরি দৃষ্টি দিচ্ছে, তাহলে তাদের কথার আর কাজের মিল নাই। যার ফলে তাদের আন্দোলন এবং ফিস কর্মচারী যারা তারাও যদি আন্দোলন করে, আমরা তাদের এই আন্দোলনকে আমরা অন্তত ত্রিপুরাবাসী হিসেবে 100% সমর্থন করি। এটুকুই বলা, তারা যাতে আরো বৃহত্তম আন্দোলন গড়ে তোলে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, আপনার কথা বলুন। আমি মধুপ্রিয়া ত্রিপুরা রৈশবাড়ি পিউসি থেকে কথা আছে। হ্যাঁ বলুন। যে গ্রুপে দিছিলাম নাম্বার, আপনার বিষয়ে উত্থাপন করুন। না আপনার কথা বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং শুধু এই স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরই শুধু নয়, বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের জন্য আপাতত সরকারের কোনো সিদ্ধান্ত আছে বলে আমাদের কাছে জানা নেই, যেহেতু 2018 সালের সেই নোটিফিকেশান এখনও বহাল আছে। সুতরাং যারা অনিয়মিত কর্মচারী তাদের জন্য নির্দিষ্ট সময়ে বা যে পূর্বতন সরকারের সময় যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য নিয়মিতকরণের কোনো সিদ্ধান্ত সরকার নেবে কিনা আমরা এখনও স্পষ্ট করে বলতে পারছি না। এবং আমরা যখন এই অনুষ্ঠান করার আগে যখন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন যে সরকার যেহেতু কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, আলাদাভাবে স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এবং যারা আন্দোলনকারী, যাদেরকে আপনারা টিভির স্ক্রিনে দেখছেন, তাদের মধ্যে অনেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন। শুধু ডেপুটেশন দেওয়ার বিষয় নয়, তারা তাদের মতামত জানানোর চেষ্টা করেছেন। তখন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তাদেরকে জানিয়েছেন, বা যারা এই অনিয়মিত কর্মচারী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে জানিয়েছেন যে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে অনিয়মিতদের নিয়মিতকরণের সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে। নমস্কার, কে বলছেন? নমস্কার বাবু, এই যে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে কথা বলা হচ্ছে, এখানে তারা আন্দোলন শুরু করে দিয়েছে না হওয়াতে, একটা জিনিস আমরা জানতাম, আমরা শুনেছি 2018-র আগে আমাদের নিষ্কল বাবা সুনীল দেওধর এবং আসামের বর্তমান মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বিশ্ববার্তা, উনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তাহলে সমস্ত নিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। পরবর্তীতে দেখা গেল 2018-তে ক্ষমতা আসার পরে
জানুয়ারি মাসের 2 তারিখ 2018 দেখা যায় আগের যে বিগত সরকারের অনিয়মিত কর্মচারী তথা সিআরডব্লিউ কন্টিজেন্সি ডেলি ওয়ার্কার ওদের তাদের 10 বছর পূর্ণ হলে পরে তাদেরকে রেগুলার করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এবং রেগুলার করা হয়েছে, এরকম প্রক্রিয়াও চলছিল। কিন্তু ওরা ক্ষমতা আসার পরে ওই সিস্টেমটা বাতিল করে দেওয়া হলো। বাতিল করে দিয়ে ওইটা সমস্ত ব্যান করে দেওয়া হলো যে এখন যে সমস্ত ডিআরডব্লিউ বা কন্টিজেন্সি বা টেলি ওয়ার্কার বা এই সমস্ত নিয়োগ করতে গেলে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হবে। তো তারা নিয়মিত করা তো দূরের কথা, যা ছিল এটাও তারা বাদ দিয়ে দিয়েছে। তাইলে তারা কেমন তারা জনদরদী সরকার হলো আমরা বুঝলাম না। ওই কর্মচারীদের মধ্যে এখানে তো শুধু বিরোধী দলের লোক ছিল না, এখানে তো বিভিন্ন রাজনৈতিক দলের লোকে ছিল, বিজেপির লোকও ছিল, কংগ্রেসেরও ছিল, সিপিএম এর ছিল, আইপিএফ এর ছিল, মথারও ছিল, তৃণমূলের সবাই ছিল এখানে। অরাজনৈতিক তখন ওইখানে ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মচারীও ছিল এবং তাদের এই নিয়মটা বন্ধ করে দিয়েছে। তো তারা এখন যে চিন্তা ভাবনা কোথায় ফিরে আসবে, তারা তো এই সমস্ত সিস্টেম তুলে দিয়েছে। তো এটা কেমন করো তারা কি বুঝাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যকে এত বোকা বানানো। আর এরপরে যখন নির্বাচন শেষ হলো তখন বললো যে মিস করলে কি চাকরি হয় নাকি। ত্রিপুরার মানুষকে এতই বোকা, আসলে বোকা আমরা, উই আর ভেরি ফুল পিপল। আমরা এখানে আসলে আমরা বোকা ত্রিপুরার মানুষ। আমাদেরকে কিভাবে ঠকিয়েছে, কর্মচারীদের পে কমিশন দেওয়ার কথা, হ্যাঁ, 32 ফ্যাক্টর করে দিয়ে আর এজ ইউজুয়াল যা আছে ছিল আমাদের গ্র্যাজুইটি 10 লক্ষ টাকা 10 লক্ষই রয়ে গেল, হাউস রেন্ট 3000 টাকাই রয়ে গেল, তারপরে মেডিকেল অ্যালাউন্স 500 টাকাই রয়ে গেল, আর রয়ে গেল 275 টাকা। তো কোনো কিছুই তো পরিবর্তন হলো না, জাস্ট একটা 32 একটা ফ্যাক্টর 2.57 এইটারে এই করে দিয়া এটাকে পে কমিশন করে আমাদেরকে বুঝাই দিল। আমরা কেমন মূর্খ, কিন্তু তো ঠিকই আছে। ওরা যে আমাদেরকে বলে ত্রিপুরার মানুষ এত মূর্খ, মিস করলে কি করে চাকরি হয়, তো আমাদেরকে ঠকানোর আর এটা তো একদম সহজ। তো তারা কি করে তাদের এখানে সিদ্ধান্ত থাকবো কই? আপনারাও বললেন যে আমরা যোগাযোগ করে দেখলাম বা এরকম কোন সংকেতই নেই। আমি সংকেত থাকবো কি? তারা যা সেইটাকে থাকতে দিল না। যা সিস্টেমটা ছিল বিগত সরকারের আমলে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনি যে যারা অনিয়মিত কর্মচারী আছেন, যারা গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আগরতলায় কর্মসূচি সংগঠিত করেছেন, তাদের কি বক্তব্য আমরা একবার শুনি। স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারী বৃন্দ, আজকে প্রথমে আমি সাংবাদিক ভাই বোনদেরকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আমাদের মতো অনিয়মিত কর্মচারীদের ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন তার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের বিশেষ কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে 25-30 বছর ধরে অনিয়মিত কর্মচারী হিসাবে স্বাস্থ্য দপ্তর কাজ করছি। বিগত সরকারের আমলেও আমাদের কোনো নিয়মিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সরকার আমাদের 6 বছর হয়ে গেছে, আমাদের নিয়মিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি। এই কারণে আমরা বিভিন্ন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহকারে সবাইকে ডেপুটেশন দিয়েছি আমাদের অভাব অভিযোগের কথা জানানোর জন্য। তাদের পশ্চিমবঙ্গের আর্থিক ও হাসপাতাল নিয়ে অনেক গতকাল করে গেছে, কিন্তু আপনারা বলছেন যে সরকারের সিদ্ধান্ত করে আর পূর্বের কথা বলেছে। 2018 পূর্বে অনেক রাজ্যের মধ্যে রাজ্যের প্রাক্তন মানে কংগ্রেস যাই হোক পার্টির নাম বলবো না, ওনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বেকার থেকে লক্ষ লক্ষ অনুপ্রাণিত করেছিলেন যে কোনো 18,000-এর নিচে কোনো মানে বেতনই থাকবে না, তারপর অনিয়মিত নামে কিছুই থাকবে না। তারপর অনেক কিছু চিটফান্ডের গুনেগার অনেক কিছু ছিল। তো অনেক আছে, আমি ধর্মনগরে আমার একজন
একদম ওই অফিস এলাকায় আমার একজন নিকটাত্মীয় আছেন, হ্যাঁ, কোন অফিসে মানে একজন জেলা শাসকের অফিসে কাজ করেন, কিন্তু এখন পর্যন্ত কোনো হয়নি যে কোনো একজন ওই প্রাক্তন কংগ্রেসী নেতার প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়েছিলেন, বলছে এখন এটা বলা যাবে না, কিছু হবে। যাই হোক, সংক্ষেপে বললাম। আর এগুলি হলো দেখুন জিডিএ বা বিডিএ কিছু কিছু দিয়েছিল, আর মুখ্যমন্ত্রীকে দূর দিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রী দেখুন রাজনীতিতে আমি সঠিক ভাবে বলছি যে আমার নামে সিজিআই যে কোনো দপ্তরায় অসুবিধা নেই। উনি রাজনীতিতে মানে অনেক নতুন, মানে প্রবীণদের থেকে অনেক নবীন, হ্যাঁ, অনেক এত বিচক্ষণ। উনি ছিলেন চিকিৎসক হিসাবে, তারপর কংগ্রেসে ছিলেন, এখন দিয়ে ভদ্রলোক, সুনাম সবাটে ভদ্রলোক, কোনো কেলেঙ্কারি নেই। কিন্তু ওনাকে দামাচাপা দিয়ে অনেক কিছু চলছে। সামনে রাজ্যসভা নির্বাচন, এই রাজ্যসভার কি বলবো নির্বাচনই বলে বিধায়করা নির্বাচিত করবে, তারপর রাজ্য সভাপতি নির্বাচন, হ্যাঁ, পঞ্চায়েত এখনো গঠন হয়নি, এগুলো নিয়ে বসে আছে। তারপর মনে করুন ওই ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হ্যাঁ, সম্ভবত মহারাষ্ট্র রাষ্ট্রপতি আসন হতেও পারে, হ্যাঁ, এগুলো নিয়ে মানে আমি বললাম না আমাদের বাঙালি ট্রাইবেল মানে জাতির জন্য তিনি আমাদের রাজ্য, কিন্তু 2018 পরে এমন একটা হয়েছে দিল্লি থেকে কোনো অর্ডার না আসলে দেখুন বাঙালি যারা আছে ওনারা হিন্দি বলে, হ্যাঁ, উদাহরণ দিচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হিন্দি বলে, সে বাঙালির ছেলে, বাঙালির মা, বাঙালি বাবা। আমি হাসি ওঠে, আমি দেখি আর হাসি। আমি না শুধু অনেকেই আসে, আরে আমি মাতৃভাষাকে আমি অপমান করা মানে আমি মাকে অপমান করা। যারা হিন্দিতে আছে ওনাদেরকে অপমান করছি না, এটা মাতৃভাষা। চাকমা যারা আছে, রিহাং যারা আছে, ত্রিপুরা যারা আছে, দেবর্মা যারা আছে, যাদের ভাষা এটা মাতৃভাষা, এটা গর্বের সহিত বলে। তো অনেকে আছে এরকম। তো মানিক শাহ মহাদয় ভালো বিচক্ষণ, অত রাজনীতি অত বিচক্ষণ আমি বুর্দতা রাজ্যের, তিনি অত বিচক্ষণ না। তিনি কয়েকটা দপ্তর নিয়ে বসে আছেন, অনেক দপ্তর নিয়ে বসে আছেন। কারণটা হলো দিল্লির থেকে অর্ডার আসছেন, পূর্ত দপ্তর থেকে শুরু করে যত বড় বড় দপ্তর আছে সবগুলো নিয়ে বসে। ইভেন শিক্ষা নিয়ে হয়তো না থেকে এগুলো প্রাক্তন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, এগুলো নিয়ে রাজ্যে বসে আমরা বিক্ষুব্ধ। টেট পরীক্ষা উত্তীর্ণ অনেক অনেক শিক্ষিত লোকেরা, ছেলে মেয়েরা মানে বিক্ষুব্ধ হয়ে রয়েছে। তারপর দিল্লি থেকে অর্ডার আসলো, আরে আপনি তো 1.5 বছর চলে বৃন্দ, আজকে প্রথমে আমি সাংবাদিক ভাই বোনদেরকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আমাদের মতো অনিয়মিত কর্মচারীদের ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন তার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের বিশেষ কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে 25-30 বছর ধরে অনিয়মিত কর্মচারী হিসাবে স্বাস্থ্য দপ্তর কাজ করছি। বিগত সরকারের আমলেও আমাদের কোনো নিয়মিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সরকার আমাদের 6 বছর হয়ে গেছে, আমাদের নিয়মিত করার জন্য কোনো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একজন অনিয়মিত কর্মচারী বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। আমরা স্বাস্থ্য দপ্তরে যত সুদীর্ঘ কাল ধরে কাজ করছি। আমাদের টিভির সাউন্ড বন্ধ করুন, তারপরে কথা বলুন। আমাদের যে করুণ অবস্থা, বিগত দিনেও আমরা দেখেছি আমাদের অনিয়মিত কর্মচারীদেরকে কোনো ধরনের সুবিধা হয়নি। আজকে আমাদের কর্মচারীরা 9 টাকা হাজিরা থেকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত। সুদীর্ঘকাল তারা তাদের জীবনের সবটাই স্বাস্থ্য দপ্তরে দিয়েছে। দুঃখের ব্যাপার হলো বিগত সরকারও আমাদের দিকে তাকায়নি। তারপরেও তারা একটা ভালো সিদ্ধান্ত করে গিয়েছিল লাস্ট মুহূর্তে 10 বছর হলে নিয়মিত করা হবে। কিন্তু দেখা গেল বর্তমান সরকার, যারা সবচেয়ে বেশি সাধারণ মানুষকে আশা ভরসা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, ভীষণ ডকুমেন্টসও রেখেছিল যে চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, সেই যে ভীষণ ডকুমেন্টস তা দেখে ত্রিপুরা মানুষ
আকৃষ্ট হয়ে গেছে। তারপরেও বিগত সরকার দীর্ঘদিন থাকার পরে মানুষের মধ্যে একটা অনীহা ভাব দেখা দিয়েছে। তারও শেষ মুহূর্তে যে অনেক কিছু অন্যায় বিচার করেছে, শিক্ষক কর্মচারী থেকে সবাইকে, অনিয়মিত কর্মচারী সবার উপরই। কিন্তু বড় আশা জেগেছিল যে নতুন সরকার আসলে হয়তো মানুষের যে অভাব অভিযোগগুলি বিগত সরকার পূরণ করতে পারেনি, নতুন সরকার সেগুলি পূরণ করবে। এবং যেইভাবে ব্যর্থহীন ভাষায় তারা সে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, আজকে মানে সমস্ত সরকারি দপ্তর মিলে প্রায় 30,000 মতো অনিয়মিত কর্মচারী। তো স্বাস্থ্য দপ্তর একটা গুরুত্বপূর্ণ দপ্তর। বিগত দিনে বিভিন্ন দপ্তরে যেমন এগ্রিকালচার, পিডব্লিউডি বা আরো অনেক দপ্তরে অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়েছে, কিন্তু স্বাস্থ্য দপ্তরের জন্মলগ্নে কোনো অনিয়মিত কর্মচারী কোনো দিন নিয়মিত হয়নি। এটাই একটা দুঃখের বিষয় যে একটা গুরুত্বপূর্ণ দপ্তর, যেই দপ্তরে মানুষের বাঁচা মৃত্যু লড়াই চলে, যেই দপ্তরটাকে মানুষ মূর্ষ রোগীদের নতুন প্রাণ ফিরিয়ে দিয়ে দেয়, সেই দপ্তরের কর্মীরা আজকে 9 টাকা হাজিরা থেকে আজকে দীর্ঘ 30 বছর হয়ে গেছে। অনেকে ভাবলে অবাক লাগে, অনিয়মিত কর্মচারী এতটাই কষ্ট। আজকে কোভিডের সময় ঘরে খাওয়া নাই, অনেক অনিয়মিত কর্মচারী খাওয়া নাই, গাড়ি বন্ধ, রাস্তাতে হেঁটে 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 এসে ডিউটি পরিচালনা করছে। তাদের খোঁজ কেউ করছিল না, কেউ 5 টাকা দিয়েও অনিয়মিত কর্মচারী সাহায্য করেনি। কোনো মন্ত্রী, মিনিস্টার বা কর্মচারী সংগঠন বলুন, অনিয়মিত কর্মচারীরা যে দিন রাত এই পরিশ্রম করেছে তাদেরকে একটা ধন্যবাদ পর্যন্ত জানায়নি। অথচ অনিয়মিত কর্মচারী একদম গ্রাস লেভেলে, একদম রুগীর পাশে থেকে, কোভিড রুগীর পাশে থেকে পরিষেবা দিয়ে গেছে। বয়স প্রায় দূরগোড়ায়, তাই আমরা আমাদের একমাত্র দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের স্বাস্থ্য দপ্তরে একযোগে নিয়মিত করতে হবে। সেই দাবি নিয়েই আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং আমাদের অনিয়মিত কর্মচারীরা সরকারের যেই ঘোষিত যেই সিদ্ধান্ত, যে বিগত সরকারের একটা ঘোষিত সিদ্ধান্ত ছিল যে 10 বছর হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে অটোমেটিকলি, তখন বিগত সরকারের সিদ্ধান্তটা ছিল। এই সরকার প্রথম অবস্থাতে প্রথম ক্যাবিনেটে 2018 সালে তারা সেই সিদ্ধান্তটাকে স্থগিত করে দিয়েছে এবং আমরা তখন ভেবেছিলাম যে বিজেপি নতুন সরকার হয়তো আমাদের জন্য ভালো কোনো সিদ্ধান্ত নেবে, তাই তারা। হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা অনিয়মিত কর্মচারীদের সরকারের যে হিমগত, সেটা ভালো বলে আমি মনে করি, কারণ বঙ্গমাসাটা তো যায়নি। কারণ 10,323-এ 2018 সালের নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা রাজ্যের মানুষকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করব, সমহারে বেতন দেওয়া হবে। কিন্তু আসলে এই সরকারের সম্বন্ধে আলোচনা করতে গেলে কি বলবো, কারণ এই সরকারটা একদম ধোঁকাবাজি সরকার। মানুষের সাথে যে ধরনের প্রতারণা করে যাচ্ছে সেটা কিন্তু আসলে মানুষ বুঝতে পারছে না, বুঝে না। সেটা আসলে ত্রিপুরা রাজ্যে এই সরকার এত মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে, কিন্তু একটু বাস্তবায়ন করতে পারেনি। কারণ আমরা দেখলাম 2018 সালের নির্বাচনের আগে শূন্যপদগুলা পূরণ করার কথা ছিল, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কথা ছিল, 10,323-কে কিন্তু স্থায়ী সমাধান করার কথা ছিল। কিন্তু যারা ভাতা পাবো তাদেরকে 2,000 টাকা করার কথা ছিল, 2,000 টাকা করেছে। কিন্তু করার পরে ব্যক্তিকে দেখা গেল 2 মাস 3 মাস সরকারের কাছে পানা থাকে, 1 মাস মানে ভোক্তার কাছে 2,000 টাকা করে ভাব। তাহলে 1,000 টাকায় থাকলে কিন্তু ভালো ছিল, প্রত্যেক মাসে 1,000 টাকা উপরে যদি ভাতা মানুষ তাদের দৈনন্দিন জীবনে বা মাসে 25 খেতে পারে। কিন্তু 3 লাখ করে 1 মাসের ভাতা হয়। কিন্তু আসলে সরকার প্রতিনিয়ত বেকারের সাথে প্রতারণা করলো, বেকার যারা শ্রমজীবী মানুষ তাদের সাথে প্রতারণা করলো, রেগার গ্রামে গঞ্জের মধ্যে রেগার শ্রমদিবস কমিয়ে দিয়েছে। কিন্তু আসলে সরকার মানুষের ধোঁকা দিতে যখন মানুষ ঐক্যবদ্ধ হবে, কিন্তু এই সরকারেরও কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ মানুষ এখন ডরে বয়ে কিন্তু মানুষ কথা বলছে না। কিন্তু আমরা দেখলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বিরোধীরা যখন যারা শূন্য রয়েছে, কিন্তু তার অনেক আক্রমণ ভাঙচুর করার পরিপ্রেক্ষিতেও কিন্তু দেওয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু তাদের জোরপুর ছাপ্পা বুথ, প্রত্যেকটা বুথের মধ্যে আমরা দেখলাম 170-80টা করে কিন্তু ছাপ্পা বুথ দিয়ে কিন্তু তারা ছাপ্পা
প্রধান, ছাপ্পা পঞ্চায়েত, 56 পৌরসভা, আর ছাপ্পা জেলা পরিষদ, ছাপ্পা পঞ্চায়েত সমিতি। কিন্তু আসলে সরকার হলো তাদের ক্ষমতা ধরে রাখতে হবে, কারণ তাদের ক্ষমতা থাকতে হবে, কারণ তারা গ্যাস প্রোডাক্টের কোনো কমতি রাখে না। সপ্তাহ সাত সপ্তাহ বিকাশ বলে কিন্তু উত্তর রাজ্যের মানুষের বিনাশ করে যাচ্ছে। কিন্তু আসলে আমরা চাই সরকার ডবল ইঞ্জিনের সরকার। তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করো। আজকে 7 বছর হয়ে গেল, একটাও নিয়মিত কর্মচারী নিয়মিত করতে পারেনি। বামপন্থী সরকার দিয়ে গেছিল, তাদেরকে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছিল, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত যাদের কর্মচারী যারা দিয়ে ডাব্বির মধ্যে রয়েছে অনেক কর্মচারী ছাড়াই করে দিয়েছে, কিন্তু সেটিও কিন্তু তারা নিয়ে করতে করলো না। আমার বক্তব্য হলো তাদের যারা পার্টি করছে তাদের কর্মীকে নিয়োগ করুক না, কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট গুলোর মধ্যে যে কর্মী স্বল্পতা রয়েছে সেটা চলতে হবে, কিন্তু আসলে কোনোটাই করছে না। তারা তাদের মতন করে চলছে। আমরা চাই সরকারের কাছে অবিলম্বে কর্মচারী অনিয়মিত কর্মচারীদের উপর নিয়মিত করো। যারা সর্বশিক্ষা মাস্টার তাদেরকে নিয়মিত করার কথা। সরকার কোর্টে রায় দিয়ে দিয়েছে, কোনো তাদের নিয়োগ করার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা নাই, কিন্তু সেটাও করছে না। কিন্তু আসলে কি বলবো এই সরকারের সম্বন্ধে, কারণ মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, বৃহত্তর আন্দোলনে সরকারের বিরুদ্ধে করতে হবে। কারণ নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি আগরতলা থেকে একজন অনিয়মিত কর্মচারী বলছি। হ্যাঁ বলুন। আমি প্রথমে এই টিভি24 কে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের মতো পিছিয়ে পড়া যেই কর্মচারী, যে শ্রেণীর কর্মচারী, তাদেরকে নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। পাশাপাশি বলতে চাই, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা শুনে আসছি যে সবকা সাথ সবকা বিকাশ, হ্যাঁ, এই কথাটি আমরা শুনে আসছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি শুধু মন্ত্রী বিধায়কদের ভাতা দেখুন কোথায় গিয়ে পৌঁছেছে, আর আমরা এখনো কোথায় আছি। আমাদের তো সন্তান আছে, আমাদের তো ওদের পড়াশোনা করতে হয়, জীবনযাপন করতে হয়। এই দ্রব্য মূল্যের বাজারে আমাদের এই সামান্য বেতনে আমরা কি সংসার চালাতে পারি? তারা কি মানুষ না? তারা কি বুঝতে পারে না এই ব্যাপারটা, যে আমাদের অনিয়মিত কর্মচারীরা, আরে মানুষ চক্ষু দান করে, দেহ দান করে, রক্ত দান করে, আমাদের মতন কর্মচারীরা ডিপার্টমেন্টের জন্য, দপ্তরের জন্য সারাটা জীবন দান করে দিয়েছি। একজন মানুষের জীবনে 30 বছর 35 বছর মানে কি 3 যুগ চলে গিয়েছে। আমরা আমাদের জীবনটাই দপ্তরে দান করে দিয়েছি, তারপরে কি দপ্তরের নজর পড়ছে না আমাদের উপর? ওদের কি এতটুকু মানসিকতা নেই যে তাদেরকে শেষ সময়ে, যারা আপনারা ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন কত বয়স্ক মানুষরা তার মধ্যে হাঁটছে, তাদের রাস্তায় নামতে হয়েছে। এক সময় আমরা এও জানতাম যে আপনি আপ হয়ে যায়গা, সব আপনি আপ হয়ে যায়গা। এত কিছু আন্দোলনের পরেও, এত কিছুর পরেও, এত করুণ ভাবে আমরা তাদের কাছে আবেদন করছি, কিন্তু তাদের তো সামান্য কোনো কিছু এটার মধ্যে মাথা ঘামানি নেই তারা এই ব্যাপারে। আমরা এখনো সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি, সরকার যেন আমাদের দিকে দৃষ্টি দেয় এবং খুব শীঘ্রই যাতে আমাদেরকে নিয়মিত করে, আমাদেরকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য যাতে একটা সুযোগ দেয়। আমাদের ম্যাক্সিমাম মানুষের হাতে আর সময় নেই, কারো 2 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, খালি হাতে সবাই, কিছু নাই, 1 টাকা পর্যন্ত পায় না। তাদের দায়িত্ব, ডিপার্টমেন্টের দায়িত্ব শুধু একজন মানুষের 60 বছর হয়ে গেলে রেজিস্টার থেকে নামটা কেটে দেওয়া, বাস এতটুকুই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এর বেশি আর কোনো তাদের দায়িত্ব নেই। যে একটা মানুষ রিটায়ারমেন্টে চলে গিয়েছে, তাকে সামান্য কোনো কিছু সহায়তা এরকম কেউ এইসব ব্যাপারে মাথা ঘামায় না। তবে আপনাদের থ্রুতে আমি সরকারের কাছে আমার একই অনুরোধ যে অতি শীঘ্রই যাতে সকল অনিয়মিত কর্মচারীদেরকে তারা নিয়মিত করে। আমরা তাদের জন্য বুক খুলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা দরকার পড়লে রাস্তায় নেমে সরকারের গুণগান গাবো যে সরকার আমাদেরকে করেছে, এই সরকার আমাদেরকে করেছে। তারপরে যাতে আমাদেরকে করে, আমাদের একটা সুযোগ দেয় জীবনযাপন, সুস্থভাবে জীবনযাপন করার জন্য। আমার এতটুকুই বক্তব্য, আর কিছু বলতে চাই না। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? একযুগে নিয়মিত করতে হবে, সেই দাবি নিয়েই আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং আমাদের অনিয়মিত কর্মচারী। নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। আচ্ছা, তারা রাজ্যের মানুষকে বা সারা দেশে বেকারের চাকরি দিব এইটা আমরা আশা করতে পারি না। সবগুলি ধোঁকা। তার দেখেন, আমি কতগুলি উদাহরণ দিই বেকার উদ্দেশ্যে, তারা যাতে আমার কথাগুলি বুঝে, এবং শুধু বেকার না, যারা জনসাধারণ প্রত্যেকে যাতে আমার কথাগুলি বুঝে আমি কি বুঝাতে চাইতেছি। তারা কোনোদিন উন্নয়ন করবো না এই কারণে, যেগুলি করছে এই বিজেপি, ধরেন রাস্তাঘাট দিয়েছি বিজেপি সরকারের আসার পরে, মোদীজি আসার পরে সমস্ত জিনিসগুলি তো তারা বরবাদ করে দিছে। এবং রাস্তাগুলি যদি মেরামতি করতে গিয়ে যে ক্ষতিটা করছে একদম জমিন করে লাইছে। এটা আপনারাও দেখেন টিভিতে, বা টিভিতে দেখায় না, মোবাইলে দেখাইতে পাইতেছে। আপনার উত্তরপ্রদেশ বলেন, মধ্যপ্রদেশ বলেন, আসামে বলেন, মানে যাতায়াতের কোনো রাস্তা নেই। তারা ইচ্ছা করে এই যে শাসক ভারতবর্ষটারে একদম সরকার করে দিতে চাইতেছে। তার দেখেন কতগুলি উদাহরণ। তারা রাজত্ব তো বহুদিন ধরে করতেছে, ভারতবর্ষে বহুদিন ধরে করতেছে। আপনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে যতগুলি ভারতবর্ষের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারে রাজা বুদ্ধ মন্দির সবগুলি আছে, সবগুলি তারা ধ্বংস করে দিতে। পৃথিবীর মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে পুরানা বিহারের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটার শুধু তারা ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা মিক্ষা, তাহলে মূলত ক্ষতিটা কারিতেছে, মূলত ক্ষতি হইতেছে মূল নিবাসী। কিন্তু তাদের এই যে শাসক যারা RSS বা কট্টর মৌলবাদী যারা, ব্রাহ্মণ যারা, তাদের একটা তিল পরিমাণও লুস্কানো হইতেছে না ভারতবর্ষে। তাদের মন্দির বলেন, তাদের আশ্রম বলেন, তাদের স্কুলের ব্যবসাগুলি বলেন, তাদের হসপিটালের ব্যবসাগুলি বলেন, চাকরির ক্ষেত্রে সমস্ত কিছু তারাগুলি বহাল রাখতেছে। এই 3% লোক সারা ভারতবর্ষটারে দল করতেছে। আজকে শুধু সুনীল দাস কইতাছিল না, প্রচুর লোকে কইতাছে, মানুষের কানে পৌঁছে কিনা বা তারা বুঝতে চেষ্টা করে কিনা মানুষ যে বলতেছে আমি জানি না। যদি জানতো তাহলে আমরা আন্দোলনটা আরো শক্তিশালী হতো। তবে আর একটা কথা হলো, আন্দোলন শক্তিশালী করে আমরা কারে ধরুন। ধরুন আমরা ত্রিপুরা রাজ্যের কথা বলি, যদি আমরা মানিক সাহা ওনারে ধরি চিফ মিনিস্টার, বা আরো মন্ত্রীরা ধরি, ফায়দা কি হবে? তারা তো তাদের স্বার্থের লেগে তারাই আছে। ধরুন প্রাইম মিনিস্টার তার স্বার্থে তিনি কাজ করতেছে। তো তিনি যদি কাজ না করে, বা মুখ্যমন্ত্রী যদি ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনো কাজ না করে, বা বিভিন্ন রাজ্যের যে বিজেপির মুখ্যমন্ত্রী, এখানে বহুত লোভী লালুচখোর লোক আছে, তারারই আবার পক্ষপাতিত্ব নিয়ে, এই RSS মনোবাদের পক্ষপাতিত্ব নিয়ে তারা প্রাইম মিনিস্টার হইব না মুখ্যমন্ত্রী। তাহলে আমরা তারারে হামলা বা তাদের উপরে আমরা আন্দোলন সৃষ্টি করলাম তাদের কার্যকলাপে, তাতে কিন্তু সমস্যার সমাধান কিছুই হইব না। কারণ মূল যে গোপনে আড়ালে যারা রাজনীতিটারে কন্ট্রোল করতে হবে, দেশটারে কন্ট্রোল করতেছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সব নিয়ন্ত্রণ করে এই কামটি করতে হবে। নমস্কার, কে বলেন? হ্যালো। এবং আমরা প্রত্যেকে জানি যারা স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারী আছেন তাদের মধ্যে অনেকে আছেন অবসরে গেছেন, সরকারের কোনো সুযোগ সুবিধা পাননি। ঠিক তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তর ব্যতীত অন্যান্য বেশ কয়েকটি দপ্তরে অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের আশায় তারা আছেন, কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, আমি গুমতি ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের বিষয় নিয়ে একটু বলতে চাইছেন। তো আমি একটা কথাই বলবো, ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে অনিয়মিত কর্মচারীদের শ্রম অসংখ্য রয়েছে, এটা সারা ত্রিপুরাবাসী জানে।
আজকে এটা বলতে চাই যে ত্রিপুরায় যখন সিপিএম সরকার ছিল 2017 সালে সিপিএম সরকার থাকার সময় আপনার জিবিতে যে একটা আন্দোলনে ওরা বসেছিল, তখন কিন্তু একটাই দাবি ছিল অনিয়মিতদের নিয়মিতকরণ। কিন্তু তৎকালীন সময়ে হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তৎকালীন সময়ে একটা সার্কুলার ছিল যে 10 বছর পর ওদের রেগুলার নিয়মিতকরণ করা হবে, কিন্তু ওইটা এর বিরুদ্ধে মানে আরো যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই 2017-তে অনিয়মিত কর্মচারীরা জিবিতে আন্দোলনে বসেছিল। তৎকালীন সময় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়নি। বিজেপির যে কি বলে বিপ্লবদেব মহোদয়, উনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন আমাদের আন্দোলনে। তো ওখানে উনি বলেছিলেন যে 2018 ইলেকশনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 6 মাসের মধ্যেই রেগুলার করে দেবে। কিন্তু দুঃখের বিষয় 2018-তে যখন প্রতিষ্ঠিত হলো তার 2 থেকে 3 মাসের মধ্যে এই রেগুলেশনের বিষয়টা স্থগিত করে দিল। তো অনিয়মিত কর্মচারীরা ভাবলো যে তাদের আরো কিছু বেটার কিছু হবে, নিয়মিতকরণের বিষয়টা নিয়ে সবাইকে একত্রে নিয়মিত করা হবে। কিন্তু আজকে বিগত প্রায় 6 বছর হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কিন্তু ভাবাই হচ্ছে না। আজকে দেখুন আজকে থেকে 2020-এ যখন কোভিড আসলো, কোভিড পিরিয়ডে কিন্তু বোমে পর্যন্ত অনিয়মিত কর্মচারীরা কাজ করেছে। এটা আপনারা নিউজ চ্যানেল প্রত্যেকেই জানেন, যাদের ডুম মানে হসপিটালে যা নিকৃষ্টতম কাজ, হসপিটালের রেগুলার কর্মচারী থেকে অনিয়মিত কর্মচারী কোনো অংশে পিছিয়ে নেই। কিন্তু শ্রমের ক্ষেত্রে শ্রম নিয়ে দেওয়া মেরুদণ্ড এক একজনের মেরুদণ্ড ব্যান হয়ে গেছে, শূন্য হতে আপনার বাড়িতে চলে যাচ্ছে। একমাত্র স্বাস্থ্য ডিপার্টমেন্টে অনিয়মিত কর্মচারীদের শ্রম আমি জানি না, আমার যেটুকু জানা আমাদের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী হবার পূর্বে আমাদের এখানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের ডক্টর ছিলেন। সুতরাং অনিয়মিত কর্মচারীদের শ্রম সম্বন্ধে উনি ভালো জানেন, এটা আর কোনো বলার অবকাশ থাকে না। কিন্তু আজকে উনি মুখ্যমন্ত্রী হবার পরও উনি আমাদের কথাটা মানে দীর্ঘদিন আমরা ওনার কাছে চেষ্টা করেছি যাওয়ার জন্য, ওনাকে আমাদের দুঃখটা ওনাকে প্রকাশও করেছি বহুবার আধিকারিক। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি প্রথমে আপনাদের বিবিটি ইউটিউব চ্যানেলকে স্বাগত জানাই যে আমাদের অনিয়মিত যে বিষয়টি আপনারা তুলেছেন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ দাদা, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভি সাউন্ড বন্ধ আছে, আপনার মিউট আছে টিভি সাউন্ড। দূর থেকে কথা বলছি দাদা। আমি প্রথমত আপনাদের আবারও জানাই যে আপনাদের টিভি চ্যানেলের প্রত্যেক সাহেবের আমি স্বাগত জানাই। আমি গোমতী ডিস্ট্রিক্ট কমরপুর থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বলছি, দেখুন আমি বলতে আমরা অনিয়মিত কর্মচারী, স্বাস্থ্য দপ্তরের যে অনিয়মিত কর্মচারী, আমরা 2008-এ প্রত্যেককে বিজ্ঞাপন দিয়েছিল যে ডেলি রেট বেশি, তখন আমরা 80 টাকা ছিল। আমরা ইন্টারভিউ দিয়েছি, যথারীতি আমরা ইন্টারভিউর মাধ্যমে বাছাই প্রক্রিয়ার মধ্যে আমরা চাকরি পেয়েছি। তো ওখানে একটা রুল ছিল বিগত গভর্নমেন্টের আমলে 10 বছর হলে অটোমেটিক রেগুলেশন একটা অর্ডার হবে, বিগত গভর্নমেন্ট হচ্ছে সেটা। দেখা যাচ্ছে যে 2018-তে গভর্নমেন্ট আসার পর আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল জিবিতে, দিয়েছিল এই গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠিত হয় আমাদেরকে 6 মাসের মধ্যে রেগুলেশন করা হবে। কিন্তু দুঃখের বিষয় না, 6 মাস তো আগে 3 মাসের মধ্যে আমাদেরকে কি হলো একটা শব্দ ওরা ক্যাবিনেট সিদ্ধান্ত করে বের করেছে, হয়তো একটু ভালো কিছু না করবে,
এসব করতে করতে আমরা 6টা বছর কেটে গেল। তো কি বলবো দাদা, মানে এই যে সরকারের অনীহা বা আদৌ আমরা অনেকবার ডেপুটেশন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করেছি বা বিভিন্ন ইয়াতে আমরা হয়তো সংবাদ মাধ্যমে অবগত আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়েছি আমরা, কিন্তু সরকার থেকে কোনো সমাপ্তর পাইনি আমরা। তো ইতিমধ্যে যে আপনি আগে গত 25 তারিখে মেমোরেন্ডাম বের হয়েছে গভর্নমেন্টের কাছে নাকি কোনো ধরনের পলিসি নিয়মিত পলিসি নেই। এটা একটা খুব মানে দুঃখজনক ব্যাপার নয়। তাছাড়া ইতিমধ্যে গত মাসে একটা মেমোরেন্ডামে দাঁড়িয়েছে আপনার মেডিসি প্রসেসে যা অনিয়মিত কর্মচারী আছে ওনাদের কিন্তু রেগুলেশন করা হয়েছে তো একই রাজ্যে দুইটা নিয়ম কিভাবে হয় সেটা তো এটা কি মানা যায়? আমাদের এডিসি প্রশাসন যে চলে আমাদের রাজ্য সরকার আন্ডারে চলে, আমাদের যে ইয়াগুলো যায় ফাইন্যান্স দপ্তরে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি অনিয়মিত কর্মী বিশালগড় থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন স্যার। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের মতো অসহায় অনিয়মিত কর্মীদের জন্য যে আপনারা যা কিছু করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমি বলতে চাই স্যার, মনের ভিতরে অনেক কষ্ট লাগে। প্রথমত কষ্ট লাগে ওই জিনিসটা যে এত বছর আমরা বিভিন্ন হসপিটাল, পিএইচসি লেভেল, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এত কষ্ট করছি, কিন্তু এই যে সরকারের আসলো আজকে 6 বছর অতিক্রান্ত হয়ে গেল। তো আসার আগে অনেক আশা দেখিয়েছিল যে আমাদেরকে রেগুলার করবে, আমাদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করবে, কিন্তু কোনো কিছু তো করছে না। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো। তো এটাই বলবো যে তো ওনারা আমাদের জন্য কি চিন্তা ভাবনা করছে? ওনারা আমাদের যদি কোনো চিন্তা ভাবনা করতো এতদিনে তো আমরা রেগুলার হয়ে যেতাম। আমাদের মধ্যে অনেক কর্মী মারা যাচ্ছেন, মারা গিয়েছেন, প্লাস অনেক কর্মী আছেন যারা বয়স হয়ে গেছে, যারা 2 মাস 3 মাস বা 5 মাস এমন আছে, এরপরে পেনশনে চলে যাবেন। তো এইভাবে কি আমাদের জীবনটা হয়? আমাদের জীবনটা কি এইভাবে চলে স্যার? তো আমি বলবো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে উনি তো বলেন যে মানে সারা ত্রিপুরার যে উন্নয়ন হচ্ছে বা উন্নয়ন চলছে, তো আমাদের কি হচ্ছে? আমাদের তো কিছু হচ্ছে না স্যার। আমরা তো এইভাবেই কষ্ট করে যাচ্ছি, আমরা তো কোনো কিছু পাচ্ছি না। পারিশ্রমিক বাবদ বলুন যা পাচ্ছি এটা দিয়ে তো কি হয়, মাসের 10 তারিখ এলে মানুষের কাছে হাত দিয়ে বলতে ভাই আমাকে 500 টাকা দাও, আমার সংসারে কিছু খরচ নিয়ে যেতে হবে। এইভাবে কি আমাদের চাকরি, শুধু চাকরি নামে চাকরি, কোনো কিছু তো আমরা ফেসিলিটি পাচ্ছি না, না নিয়মিত হচ্ছে না কোনো কিছু হচ্ছে। এই আর কি, এই দুঃখটা মনের ভিতরে থেকে গেল যে সরকার তো বলে যে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কোনো কিছু হচ্ছে না। এভাবে আমাদের খালি কষ্ট করে যাচ্ছে। এইটুকুই বলবো স্যার। আমরা তো অনেক আশা করি, আশা রাখছি যে সরকার কিছু একটা করবে, তো সরকার তো কোনো কিছু করছে না আমাদের জন্য। আমাদের জন্য কোনো চিন্তা ভাবনা নেই স্যার। সরকার যদি চিন্তা ভাবনা করতো এটার জন্য আমরা রেগুলার হয়ে যেতাম, আমরা যা কিছু সংসারটা মেনটেন করে চলতাম। বাজারে যে দ্রব্যমূল্য হচ্ছে ওটা তো আমরা কোনো মতে ম্যানেজ করে চলতাম, কিন্তু আমরা তো কোনো দিকে কোনো কিছু হচ্ছে না। ওই আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য যে আপনারা করছেন, ওটার লেগে। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম যে যারা অনিয়মিত কর্মচারী ত্রিপুরার যে বহু ডিপার্টমেন্টে আছেন তাদের আসলে দুঃখের কথা আর কত বলবো, বলে লাভ নেই। দেখা গেল যে একটা গভর্নমেন্ট আসতো, বিজেপি গভর্নমেন্ট, যখন গভর্নমেন্টে আসবে আসার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল যত অনিয়মিত কর্মচারী সবাইকে প্রতিশ্রুতি দিয়েছে তোমরা সবাই আমরা বিজেপি দলে আসো, আমাদেরকে ভোট দাও, তোমাদেরকে আমরা রেগুলার করে দেব। এই যে কথাটা কিছু মূর্খ লোক এখন স্বীকার করেনি
বলে আগের গভর্নমেন্টও এরকম করেছে, আগের গভর্নমেন্টও খারাপ করেছে, আগের গভর্নমেন্টও মানে কিছু করলে উল্টায় পাল্টায় কথাটি বলে, এদেরকে বলা হয় মূর্খ। মূর্খরা যে কথাগুলি বলেন একবারও ভাবেন তারা সংসার কিভাবে চলছে? যারা অনিয়মিত কর্মচারী তারা না পারে চাকরিটা করতো, না পারে চাকরিটা ছাড়তো। স্বাস্থ্য বিভাগ আছে, বিভিন্ন শিক্ষক বিভাগ আছে, বিভিন্ন দপ্তরে আছে। কিন্তু তাহলে এবার দেখুন তাদের যে মন্ত্রী এমএল তাদের ভাতাটা কি পরিমাণ বাড়ানো হলো? তারা কি নিজেরা রোজগার করে তাদের ভাতাটা নিচ্ছেন? তারা আমাদের জনসাধারণের ট্যাক্সের পয়সাটি নিয়ে ওই ট্যাক্সের পয়সা থেকেই তাদের বেতনগুলি তারা বাড়িয়ে নিচ্ছেন। লজ্জা লাগেনি একবারও? তারা নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা মন্ত্রী এমএল হব, আমাদের বেতনগুলি আমরা বাড়িয়ে নেব। তখন ওই মূর্খরা কোথায় থাকে? এখন মূর্খরা বলেনি কেন আগের গভর্নমেন্ট কি এরকম বেতন বাড়াইছিল মন্ত্রী এমএল এর? এখন কেন এইভাবে বাড়াচ্ছে? মূর্খরা কেন এগুলির প্রতি উত্তর করেনি? আমাদের দরকার ত্রিপুরা রাজ্যে তীব্র আন্দোলন করার দরকার। সেই কথা এখন যেহেতু তারা স্বীকার করেনি, আন্দোলনটা হতে হবে বাংলাদেশের মতো, তাইলে সমস্ত ঠিক হয়ে যাবে। আমার মনে হয় এটার দিন সামনে চলে আসছে, বাংলাদেশের মতো আন্দোলন করতে হবে। তাইলে তাদের কথাগুলি কেন এই কথা বলছে, কেন এই কথাগুলি রাখেনি তা একদিন বুঝতে পারবে। দেখুন কোন জিনিসটার অভাব নাই ত্রিপুরাতে? শিক্ষক নেই, শিক্ষকদেরকে নিয়োগ করা হয়নি, হাসপাতালে নার্স নেই, সঠিক মতো ডাক্তারও থাকে না, কোনো হসপিটালে নার্স তো একেবারে নাই, তাদের পরিষেবা একদম চলছে না। এতগুলি নার্স প্রচুর টাকা খরচ করে তাদের বাড়ি ঘর অনেক সময় জায়গা সম্পত্তি বিক্রি করেও পড়ে আসতেন বিভিন্ন নার্সরা। দেখা গেল তাদের চাকরিটা মিলেনি। এই মানিক সাহা তো স্বাস্থ্য বিভাগের মন্ত্রী, উনি তো ডাক্তার, ওনার একেবারেও মানে মনে একটু কষ্ট আসেনি নার্সদের কি অবস্থা, তাদের ডিপার্টমেন্টে যে অনিয়মিত কর্মচারীর কি অবস্থা? আসলে কি জানেনি, তারা যখন চেয়ারটা পেয়ে গরিব মানুষের ভুলে যায়, ভুলে গিয়ে তাদের নিজেদের আনন্দ ঢোল ঢুলুসের মানে জন্য তারা থাকে, নিজেরা কিভাবে আনন্দ করতে পারবে, কিভাবে টাকা পয়সা বেশি খরচ করতে পারবে, করে আনন্দ করে দেশ বিদেশ ঘুরতে পারবে, এই পার্টিটার শুধু এই চিন্তাধারা। আমি আহ্বান রাখবো ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে, সমস্ত বলতে এখানে বেকার, তারপরে শিক্ষক সমাজ, কৃষক সমাজ, সমস্ত লোক যারা রেগার কর্মচারী, রেগা তো নেই, রেগা তো কতদিনের রেগা দেওয়া হয় সারা বছরে, সমস্ত লোকদেরকে বলবো তারা একত্রিত হয়ে, ছাত্র স্টুডেন্ট সহকার একত্রিত হয়ে তারা যাতে আন্দোলন করে এই বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে এটুকুই বলা। এবং অনিয়মিত কর্মচারী যারা রয়েছেন, এই অনুষ্ঠান যারা শুনছেন অবশ্যই রেকর্ড করা বক্তব্য যারা শুনবেন তাদের মধ্যে অনেকেই বলবেন যে ডিসি প্রশাসন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করেছে। দেশের অনেক রাজ্যে অনিয়মিত কর্মচারীদের একদিনের সিদ্ধান্তে, মন্ত্রিসভার একদিনের সিদ্ধান্তে নিয়মিতকরণ করা হয়েছিল। শুধু উড়িষ্যাই নয়, আরও বেশ কয়েকটি রাজ্য এবং বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে অসম যেমন অন্যতম, আরও বেশ কয়েকটি রাজ্য রয়েছে যেখানে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। ত্রিপুরায় এই যুগান্তকারী সিদ্ধান্ত কবে নেবে সরকার? শুধু অনিয়মিত কর্মচারীরা তা ভাবছেন বা সেই প্রশ্ন তুলছেন তা নয়, এ রাজ্যের আপামর জনগণ তারাও এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছেন, কারণ এই কথাগুলো বিজেপির দেওয়া, এই কথাগুলো সরকারে বসার আগে বিজেপির রাজনৈতিক এজেন্ডায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকারে বসে যদি তা পূরণ না হয় তাহলে নিছক রাজনৈতিক এজেন্ডা কি এজেন্ডাই থাকে, নাকি বাস্তবায়ন হবে এই এজেন্ডাগুলো? যদি ভিশন ডকুমেন্টস বিজেপির বাস্তবায়নের অন্যতম দিক হয়, সংকল্পপত্র যদি অন্যতম দিক হয়, তাহলে বিজেপি কথা রাখুক, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করুক। শুধু এই কথা একেবারে যারা অনিয়মিত কর্মচারী আছেন তারাই নয়, রাজনৈতিক মহল থেকেও সেই দাবি উত্থাপন হচ্ছে। বিজেপির অন্দরমহলও বলছে কথা দিয়ে সব কথা রাখা সম্ভব হচ্ছে না। অনিয়মিত কর্মচারীদের মধ্যে অনেকেই বিজেপিতে আছেন, সক্রিয় রাজনীতিতে আছেন, তাদের কথাও তো শুনবে বিজেপি। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।